দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি নতুন কবিতা নগরলক্ষ্মী, সেই নগরলক্ষ্মী কবিতা নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো, তোমরা যারা এসএসসি দিবে ভাবছো, এই সামনেই পরীক্ষা, তোমরা এসএসসি পরীক্ষা যারা দেবে তাদের এই কবিতাটি অবশ্যই পাঠ্য হিসাবে রয়েছে। নগরলক্ষ্মী কবিতাটি কথা যে আমাদের কাব্যগ্রন্থ রয়েছে, সেই কথা কাব্যগ্রন্থের দশম কবিতা, অর্থাৎ 10 নম্বর কবিতা। দেখো, নগরলক্ষ্মী কবিতাটি তো আমরা আলোচনা করবই। কবিতাটি আলোচনা করার আগে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা সামান্য আলোচনা করে নেব। রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি, তো সেই রবীন্দ্রনাথ সম্পর্কে সামান্য 2-4 কথা আমরা দেখে নেব। বাংলা সাহিত্যের নানা ধারা যার পূর্ণ স্পর্শে পূর্ণ হতে পেরেছিল, সেই ব্যক্তি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তার কবিতা লেখার সূত্রপাত হয়েছিল মাত্র 8 বছর বয়স থেকেই। হিন্দু মেলায় উপহার, এই যে কবিতাটির নাম বললাম, এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা হিসাবে বিবেচ্য। কবিতাটি 1875 খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এছাড়াও কবির লেখা প্রথম কাব্যের নাম ছিল বনফুল। এছাড়াও কবির প্রথম মুদ্রিত কাব্য ছিল কবি কাহিনী। এরপরে নানান ধরনের কবিতা কাব্যগ্রন্থ পরপর প্রকাশিত হতে থাকে। তার কবিতায় যেমন রয়েছে প্রকৃতি প্রেম, তেমন তার কবিতায় রয়েছে তত্ত্ব এবং দর্শনের কথা। বাংলা কাব্যধারাকে নতুন ছন্দ, নতুন গতিতে রবীন্দ্রনাথ এক আধুনিকতম সাহিত্যে নিয়ে গিয়েছিলেন। রবীন্দ্রনাথের উন্মেষ পর্বে, মানে প্রথম যে সমস্ত লেখা ছিল, সেই উন্মেষ পর্বের আমরা কয়েকটি কাব্য কবিতার নাম দেখে নেব। সেই কাব্য কবিতার নামগুলি হলো সন্ধ্যা সঙ্গীত, ছবি ও গান, করি ও কমল, বনফুল, প্রভাত সঙ্গীত, ভানুসিংহ ঠাকুরের পত্রাবলী, কবি কাহিনী, ভগ্ন হৃদয় প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও তার ঐশ্বর্য পর্বের যে কয়েকটি কবিতা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো মানসী, চিত্রা, সোনার তরী, চৈতালি, কথা ও কাহিনী প্রভৃতি। এছাড়াও রবীন্দ্রনাথের অন্তর্বর্তী পর্ব, মানে যে কাব্য কবিতাগুলি তিনি লিখেছিলেন, সেগুলি হলো নৈবেদ্য, শিশু, স্মরণ, উৎসর্গ প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও গীতাঞ্জলি পর্বে তিনি লিখেছিলেন গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য। বলাকা পর্বে তিনি লিখেছিলেন বলাকা, ভোলানাথ, লেখন, পলাতকা, পুরবী প্রভৃতি। এছাড়াও অন্ত পর্বে, সেই অন্ত, এর আগেরটা যে বললাম সেটা অন্তর্বর্তী পর্ব, এবার হলো অন্ত পর্ব। সেই অন্ত পর্বে তিনি লিখেছিলেন পুনশ্চ, পত্রপুট, খাপছাড়া, প্রান্তিক, সানাই, আরোগ্য, শেষ লেখা, ছড়া ও ছবি, নবজাতক প্রভৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর এর সম্বন্ধে বলা যেতেই পারে, তবে আমরা খুব ছোট হিসাবেই বললাম, মানে ছোট করেই বললাম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সামান্য আলোচনা। এবার আমরা কবিতা সম্পর্কে আলোচনা করব। যে নগরলক্ষ্মী কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করব, সেই আলোচনা তো আমাদের হবেই, কিন্তু তার আগে আমরা একটু নগরলক্ষ্মী যে কবিতাটি, সেই কবিতাটি একটু পাঠ করে নেব। চলো তাহলে আগে নগরলক্ষ্মী কবিতাটি একটু পাঠ করে নেই। দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে, জাগিয়া উঠিল হাহা রবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুধিতেরে অন্নদান সেবা, তোমরা লইবে বলো কেবা। শুনি তাহা রত্নাকর শেঠ, করিয়া রহিল মাথা হেট, কহিল সে কর জুড়ি, ক্ষুধার্ত বিশাল পুরী, এর ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। ছিল সামন্ত জয় সেন, যে আদেশ প্রভু করিছেন, তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ধরে অন্ন কোথা আজ। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষেত শুষিছে অজন্মা প্রেত, রাজকর জোগানো কঠিন,
হয়েছি অক্ষম দিনহীন। রহে সবে মুখে মুখে চাহি, কাহারও উত্তর কিছু নাহি। নির্বাক সে সভাঘরে, ব্যথিত নগরী পড়ে। বুদ্ধের করুণ আঁখি দুটি, সন্ধ তারা সম রহে ফুটি। তখন উঠিল ধীরে ধীরে, রক্তভাল লাজ নম্র শিরে। অনাথ পিণ্ডদ সুতা, বেদনায় অশ্রুপ্লুতা। বুদ্ধের চরণ রেণু লয়ে, মধুকণ্ঠে কহিল বিনয়ে। ভিক্ষুণীর অধম সুপ্রিয়া, তব আজ্ঞা লইল বহিয়া। কদে যারা খাদ্যহারা, আমার সন্তান তারা। নগরীরে অন্ন বিলাবার, আমি আজি লইলাম ভার। বিস্ময় মানিল সবে শুনি, ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুণী। কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি। এহেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ। কহিল সে নমি সবা কাছে, শুধু এই ভিক্ষা পাত্র আছে। আমি দিনহীন মেয়ে, অক্ষম সবার চেয়ে। তাই তোমাদের পাব দয়া, প্রভু আজ্ঞা হইবে বিজয়া। আমার ভাণ্ডার আছে ভরে, তোমা সবেকার ঘরে ঘরে। তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে। ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। এবারে আমরা নগরলক্ষ্মী কবিতাটির যে মূল কথা, সেই মূল কথায় ফিরব। রবীন্দ্রনাথ ঠাকুর তার নগরলক্ষ্মী কবিতাটিতে ইতিহাসে ঘটে যাওয়া শ্রাবস্তিপুরের যে দুর্ভিক্ষের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে তিনি তৈরি করেছিলেন। তিনি এই কবিতায় ধনবান ও ক্ষমতাবান মানুষদের সংকীর্ণ মানসিকতার পাশাপাশি উদার মানবতার রস এই কবিতায় পরিবেশন করেছিলেন। দুর্ভিক্ষ পীড়িত শ্রাবস্তিপুরের সেই দুর্দশা মোচনে বুদ্ধের অনুরোধে, যেখানে রত্নাকর শেঠ, সামন্ত জয়সেন বা মনে করো ধর্মপালের মতো ক্ষমতাবান ও ধনবান মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেখানে ভিক্ষুকন্যা সুপ্রিয়া নগরলক্ষ্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এই কবিতায় আমরা মানুষের দুঃখে কাতর যে কল্যাণকামী সুপ্রিয়া, তার মনের প্রবল ইচ্ছাশক্তি ও উদার মানবতার যে রূপ, সেই রূপটি প্রকাশিত হতে দেখি। নগরলক্ষ্মী কবিতায় কবি আত্মার সাথে অপরাত্মার টানে কিভাবে আত্মীয় হয়ে ওঠা যায় তা এখানে খুব সুন্দরভাবে ব্যক্ত করেছিলেন। আসলে কি বলতো, এই যে আমি বললাম নগরলক্ষ্মী কবিতাটি নেওয়া হয়েছিল কথাকাব্য থেকে। এই কথাকাব্যের যে কবিতাগুলি রয়েছে, সেই কবিতাগুলি হলো যথেষ্ট আখ্যানমূলক। কবিতাগুলির মধ্যে থাকা কাহিনীগুলি ছিল ঐতিহাসিক। আমরা লক্ষ্য করি এই কাব্যের সকল কবিতার মধ্যেই আগমন ঘটেছিল কোনো না কোনো ঐতিহাসিক ঘটনার। তাই সকল কবিতার রাজ্যেই আগমন হয়েছিল বুদ্ধযুগের ইতিহাস, মহারাষ্ট্রের ইতিহাস, রাজস্থানের ইতিহাস ও পাঞ্জাবের ইতিহাস। এই সব ইতিহাসের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা। কবি এই কাব্যের যে বৌদ্ধ যুগের কাহিনীগুলি, সেই কাহিনীগুলিকে তিনি সংগ্রহ করেছিলেন অবদান শতক, মহা বস্তুবদান, দিব্যা বদানমালা, কল্প দ্রুমাবদান ইত্যাদি থেকে। রবীন্দ্রনাথ এই সকল বৌদ্ধ কথা মূলত রাজেন্দ্রলাল মিত্রের লেখা যে নেপালি সাহিত্য, বা বলা যেতে পারে যে নেপালি বৌদ্ধ সাহিত্য সম্বন্ধীয় যে ইংরেজি গ্রন্থ ছিল, সেখান থেকে সংগ্রহ করেছিলেন। এই নগরলক্ষ্মী কবিতাটির কাহিনী কল্প দ্রুমাবদান থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় আমরা গৌতম বুদ্ধের প্রত্যক্ষ উপস্থিতি লক্ষ্য করতে পারি। বৌদ্ধ ধর্মের যে মহান জীবন দশা, সেই সময়ের মানুষের আত্ম উৎসর্গমূলক জীবন বা তাদের যে নানা অধ্যায় ছিল, সেই অধ্যায়কে কবির
ভীষণ ভালো লেগেছিল। আমরা এই কবিতায় মূলত দেখতে পেয়েছিলাম দুর্ভিক্ষ পীড়িত মানুষদের জন্য ভগবান বুদ্ধের মন খারাপ হয়েছিল এবং তিনি তাদের জন্য আবেদন করেছিলেন যে তাদের যেন অন্নদান করা হয়। কিন্তু তার ধনী ক্ষমতাবান যে সমস্ত ভক্তবৃন্দ ছিল তারা কেউই সেই আবেদনে এগিয়ে আসেননি বা সাড়া দেননি। তারা যুক্তি দিয়েছিল যে তারা সম্পূর্ণভাবে অক্ষম। আসলে তারা মুখে যতই ধর্মের বাণী বলুক না কেন, তাদের কাছে ধর্মের সেই ধরনের কোনো চিত্র আমরা ফুটে উঠতে দেখি না। আসলে তারা যে জীব সেবা মানেই শিব সেবা এ কথা শুধু মুখে মুখেই মেনে থাকেন, অন্য জীব তো দূরের কথা, তারা ক্ষুধার্ত মানুষের মুখেও অন্ন তুলে দিতে রাজি হন না। এতটাই নির্দয় এবং কঠিন হৃদয় ছিল তাদের। এই ধরনের মানুষ যারা নিজেকে বুদ্ধদেবের অনুসরণকারী বা অনুগমনকারী ধার্মিক হিসাবে পরিচয় দেয়, অথচ ধর্মের বাণী ও আদর্শকে তারা ভুলে যায়, এই কথাগুলি মূলত ব্যঙ্গ করে রবীন্দ্রনাথ নগরলক্ষ্মী কবিতায় ফুটিয়ে তুলেছিলেন। নগরলক্ষ্মী কবিতাটির কাহিনী ঐতিহাসিক হলেও এই ধরনের মানুষদের আচরণ আজও সমাজে দেখা যায়। এই কবিতায় দেখা যায় মূলত বুদ্ধদেবের যে ধনী শিষ্যরা ছিলেন, যেমন রত্নাকর শেঠ, সামন্ত জয়সেন, ধর্মপাল ইত্যাদি, কেউই দুর্ভিক্ষ পীড়িত মানুষদের অন্নদানের চেষ্টা করেননি। উল্টে বুদ্ধদেব যখন তাদের বলেছিল যে সাহায্য করো, ধর্মপাল তখন কি উত্তর দিয়েছিল জানো? ধর্মপাল বুদ্ধদেবকে বলেছিল যে তার ভীষণ পোড়া কপাল, ভাগ্য এতটাই খারাপ যে তার সোনার ফসল শুকিয়ে গিয়েছে। দুর্ভিক্ষের প্রেত তার ক্ষেতের ফসলের রস শুষে নিয়েছে। ফসল না হওয়ায় সে রাজার কর পর্যন্ত দিতে পারেনি। তার এখন আর কোনো ক্ষমতা নেই। সে এখন এক দিনহীন দরিদ্র মানুষ। তাই তার পক্ষে শ্রাবস্তিপুরের সেই দুর্ভিক্ষ পীড়িত যে সমস্ত মানুষ রয়েছে সেই সমস্ত ক্ষুধার্তদের অন্ন দান করা সম্ভব নয়। অথচ আমরা সেই সময় দেখতে পাই এক অনাথা কন্যা সুপ্রিয়া, সে যদিও বা ভিক্ষুণী ছিল তবুও তার হৃদয় ছিল যথেষ্ট দয়াতে পরিপূর্ণ। সে উদার হৃদয়ে উপলব্ধি করেছিল যে কাঁদে যারা খাদ্যহারা আমার সন্তান তারা। দেখো সুপ্রিয়ার মতো কতজন ভাবতে পারে এ কথা বলতো? আসলে ধনবান হলেও বা মুখে মুখে বুদ্ধদেবের অনুকরণকারী বলে নিজেকে স্বীকার করলেও সেই আদর্শ পালন করা কারো পক্ষে সম্ভব হয়নি। সুপ্রিয়া শুধুমাত্র ছিল তাদের পাশে, কিন্তু সেও ছিল একজন সাধারণ নারী। সে তার সামান্য ভিক্ষান্ন দিয়ে শ্রাবস্তিপুরের যে দুর্ভিক্ষ পীড়িত মানুষ রয়েছে তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিল। বুদ্ধের অনুপ্রেরণাতেই তার এই মানসিক উত্তরণ ঘটেছিল। এই ধরনের উত্তরণ যার হোক না কেন, সে মহান স্বার্থ ত্যাগেও পিছপা হয় না, এমনকি পরের জন্যও নিজের জীবনকে ত্যাগ করতেও সে দ্বিধাবোধ করে না। তাই মানুষ হিসাবে তারা মহৎ হয়ে ওঠে। দেখো কবিতাটির মূল ভাব আমি অনেকটাই বললাম। এবারে এই কবিতাটির কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নগরলক্ষ্মী কবিতাটির রচয়িতা কে? অপশনগুলি হলো মোহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। নগরলক্ষ্মী কবিতায় কোথায় দুর্ভিক্ষের কথা বলা হয়েছে? অপশনগুলি হলো সারনাথে, শ্রাবন্তীপুরে, কপিলাবস্তুতে। সঠিক উত্তর শ্রাবস্তিপুরে। ক্ষুধিতেরে অন্নদান সেবা, তোমরা লইবে বলো কেবা। নগরলক্ষ্মী কবিতায় এই কথাগুলি কে জিজ্ঞাসা করেছে? অপশনগুলি হলো বুদ্ধ, সুপ্রিয়া, রত্নাকর শেঠ। সঠিক উত্তর বুদ্ধ। নগরলক্ষ্মী কবিতায় মোট কতজন ব্যক্তির নাম পাওয়া যায়?
অপশনগুলি হলো 3 জন, 4 জন, 5 জন। সঠিক উত্তর 5 জন। বুদ্ধদেব প্রথমে কাকে অনুরোধ করেছিলেন? অপশনগুলি হলো সামন্ত জয়সেনকে, রত্নাকর শেঠকে, ধর্মপালকে। সঠিক উত্তর রত্নাকর শেঠকে। নগরলক্ষ্মী কবিতায় নগরলক্ষ্মী কে? অপশনগুলি হলো সরস্বতী, সুপ্রিয়া, পার্বতী। সঠিক উত্তর সুপ্রিয়া। নগরলক্ষ্মী কবিতায় সুপ্রিয়া কে? অপশনগুলি হলো ধর্মপালের কন্যা, সামন্ত জয়সেনের কন্যা, অনাথ পিণ্ড সুদাতা। সঠিক উত্তর অনাথ পিণ্ড দস্যুতা। ক্ষুধার্ত বিশাল পুরী, এ ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। কথাগুলি কে বলেছে? অপশনগুলি হলো রত্নাকর শেঠ, সামন্ত জয়সেন, ধর্মপাল। সঠিক উত্তর রত্নাকর শেঠ। কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষেত শুষিছে আজন্মা প্রেত, রাজকর জোগানো কঠিন, হয়েছি অক্ষম দিনহীন। কথাগুলি কে বলেছে? অপশনগুলি হলো রত্নাকর শেঠ, সামন্ত জয়সেন, ধর্মপাল। সঠিক উত্তর ধর্মপাল। তব আজ্ঞা লইল বহিয়া, কাঁদে যারা খাদ্যহারা আমার সন্তান তারা, নগরীকে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার। কে বলেছে? অপশনগুলি হলো রত্নাকর শেঠ, সামন্ত জয়সেন, সুপ্রিয়া। সঠিক উত্তর সুপ্রিয়া। কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি, এহেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ। কার সম্বন্ধে বলা হয়েছে? অপশনগুলি হলো রত্নাকর শেঠ, সামন্ত জয়সেন, সুপ্রিয়া। সঠিক উত্তর সুপ্রিয়া। আমার ভান্ডার আছে ভরে, তোমা সবাকার ঘরে ঘরে, এখানে আমি কে? অপশনগুলি হলো বুদ্ধ, রাজলক্ষ্মী, সুপ্রিয়া। সঠিক উত্তর সুপ্রিয়া। নগরলক্ষ্মী কবিতায় সুপ্রিয়ার পেশা কি? অপশনগুলি হলো ভিক্ষুণী, রাজলক্ষ্মী, রাজমহিষী। সঠিক উত্তর ভিক্ষুণী। বুদ্ধের করুণ আখি দুটি সমরহে ফুটি, বুদ্ধের আখি দুটি কিসের সম ফুটে থাকে? অপশনগুলি হলো ধ্রুবতারার মতো, শুকতারার মতো, সন্ধ্যাতারার মতো। সঠিক উত্তর সন্ধ্যাতারার মতো।